অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন, এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে, যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন তাহলে তো বলে আমি উদাহরণ দেই, আপনাকে আমি উদাহরণ দেই। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়তার কথা প্রকাশ্যে বলেছেন, ইঙ্গিতে বলেছেন, আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার, হ্যাঁ এটা অন্যায় মামলা, রায় হয়েছে। 2 নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা, আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহোলি হেস্ট দেখতে পান নাই? যে আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন, আপনি বলেন, আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন তাহলে তো আরেকটা পয়েন্টে তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে, সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপি, ইউনূস সাহেবের সাথে বিএনপি ট্রেডিং হচ্ছে। এটা আমি আর আপনি তো দেখি না, এটা আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি যে এর বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি থেকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, ওই দুইজন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এটার আবার একটা ঘটনাও আছে। ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেক, যে সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো 2টা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না, এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন, জামাত বেনিফিট পাচ্ছে না। তার বাইরে তো জনগণ আছে ভাই, যারা বিএনপি, জনগণ তো অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে মানে আচ্ছা আমি একটু কারেক্ট করি আমাকে, একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশি, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? এই তো প্যারামিটারের প্রশ্ন না, আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি, আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি, বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। তার মানে হলো তার পাওয়ার তো রক্তে কিনা, সাইদ আব্দুল্লাহ তার পাওয়ার তো রক্তে কিনা। তো আপনার কি মনে হয় যে বিএনপি পাওয়ারটা দূরে এসে জুড়ে বসা? না, অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উনি এসে জুড়ে বসা যখন আপনি আপনি বিশ্বাস করেন খালেদ ভাই, আপনি এটা বিশ্বাস করেন? আমার বিশ্বাস করতে আপনি বাদ দেন, আমার বিশ্বাস করতে বাদ দেন খালেদ ভাই, আমার বিশ্বাস করতে বাদ দেন। আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনিই তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলছেন, কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, আপনি কানে শুনেছেন, তার মানে কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, চট্টগ্রামের, সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতের অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কি আমাদের বলতেই পারে? রাজনৈতিক দলগুলো না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটা যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে। এটা ছাত্ররা নেতৃত্ব ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার মানে আটকে থাকতেছেন কিনা, আমি কখনোই বলছি না সেটা, আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই? প্রথম কথা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেডলকে না পরিণত হয়,
যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা আপনি যে আলোচনাটা টানছেন এটা প্রেমিসটা কি, এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন। খালেদ ভাই আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে, তারপর দেশটা জালাতুল ফেরদৌস চলে যাবে? সাইদ আব্দুল্লাহ, আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছে না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি। আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপি রে বাদ দিতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাদ দিতেছেন? তাদের যখন আপনি রাখবেন, তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে না? অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা বিলিভ করি হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত, এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্টে একমত হবে, এটা আমি অবিশ্বাস করি। আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নেই, এবং দুই, এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে, এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপির নাই, নাকি আছে? আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে? এই কৃতিত্ব আসলে আপনি কি শুধু বিএনপিকেই দেখছেন, আর কেউ সেই কৃতিত্ব দাবি করছে না বিভিন্ন জায়গায়? আমি আর কারো কথা ভাবতেছি না, আমি বিএনপি কেন এই কৃতিত্বটা নিয়ে এত ভাবার কথা ভাবতেছি এটা আমি ভাবছি। বিএনপি কখনোই বলেছে যে বিএনপি একক কৃতিত্ব নিচ্ছে, অথবা বিএনপি কখনো বলছে যে আমরাই লিড দিয়েছি? এই দুইটা বাক্য খালেদ ভাই কোথাও বলেছে? বিএনপির কেন্দ্রীয় প্রায় কাছাকাছি কথা বলেছে, কিন্তু তারা বলেছে যে বিএনপি না থাকলে এই আন্দোলন হইতোই না। সেটা প্র্যাকটিক্যাল কারণ, সেটা ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে, সেই আর্গুমেন্টে আমি যেতে পারি। কিন্তু খালেদ ভাই আমি আপনার কথাটাকেই ধরে আমি বলছি, বিএনপির কেন্দ্রস্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে? একটা যদি উদাহরণ আমি পাই তাহলে মনে করবো আপনি যে পয়েন্টটা তুলেছেন। না, এরকম বিএনপি নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই। বিএনপি যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন, আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে। সেইটা হচ্ছে আপনি বলেন যে একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো, 100 আঘাত করা হলো, 100তম আঘাতে গিয়ে ওইটা ভাঙা পড়লো, তাহলে কি আপনি 100তম আঘাতের কৃতিত্ব দিলেন কিনা? তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক, এই আন্দোলনের জন্য ঠিক না। এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি, যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো, গোল দিল হচ্ছে তাজনুবা জাবিন। আমি তাজনুবা জাবিনকে স্কোরার বলবো, আপনাকে না, আনফরচুনেটলি। আপনি স্কোরার বলবেন, কিন্তু কোনোদিন কি খালেদ ভাই এটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয়? হ্যাঁ, অনেকেই বলে। হেডলাইনটা স্মরণ করেন, মেসির গোলে হারালো অমুক তমুককে, সেটা হেডলাইনটা। কিন্তু সবসময় কি এটা হয় খালেদ ভাই? বেশিরভাগ সময় হয়। বেশিরভাগ সময় না। আপনি ফুটবল খেলার কথা বলেন, ফুটবল আমার অনেক প্রিয় খেলা, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো, এই জায়গাটা বোধহয় যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় যে তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে। তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া দরকার ছিল। এবং একটা কথা বলি ভাই, আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন। জি, যারা আন্দোলন করেছে আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, এইটা কেউ অস্বীকার করা কারোর জন্যই কখনোই উচিত হবে না। একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত, তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল, এবং রাজনৈতিক